আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ করো, এবার আমি পড়ানো শুরু করছি, খাতা বার করো। নিউটনস থার্ড ল অফ মোশন। আর বলতে গেলে একটুখানি পার্ট বাকি আছে আমাদের নিউটনস ল, দেন আমাদের নিউটনস ল অফ মোশন শেষ হয়ে যাবে। ওকে, আমরা চেষ্টা করবো এবার যত তাড়াতাড়ি হোক কিছু কিছু চ্যাপ্টার এগোতে এগোতে যত বেশি অঙ্ক করা তত বেশি। যেরকম আমি আজকে এই পার্টটা কমপ্লিট করে সামস করাবো। নিউটনস থার্ড ল থেকে দুটো প্রুফ আসে আর আর বেসিক কনসেপ্টস আসে। আমি আগে ডিসকাস করি কি হোয়াট ইজ নিউটনস থার্ড ল। টু এভরি অ্যাকশন there is a reaction. there is to every action there is equal and opposite reaction. an equal and opposite reaction. Opposite reaction মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স। অ্যাকশন রিঅ্যাকশন মানে হচ্ছে কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারও বলা হয়। অ্যাকশন রিঅ্যাকশন, অ্যাকশন জ্যাকসন মুভি না কিন্তু, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার মানে কি হচ্ছে দেখো, আমরা কি জানতাম, যদি আমরা কোনো একটা ওয়াল নিই, ওয়াল কনসিডার করি, ওয়ালে যদি আমরা পুশ করি উইথ দ্য ফোর্স এফ, তখন আমাদের একটা ওয়ালও আমাদেরকে ফোর্স দেবে, সেটাকে বলবো এফ অফ আর, মানে রিঅ্যাকশন ফোর্স। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এই ধরনের যে বোর্ডটা আমি যদি ফোর্স দিই, আমি কি করছি, ফোর্স দেওয়ার পর বোর্ডটা কি বা দেয়ালটা কি ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছি আমি, তা নয়। তার মানে কি সিমিলার অ্যামাউন্ট অফ ফোর্স আমাকে ওয়ালটা দিচ্ছে। এবার যদি আমি দেয়ালটা ভেঙে ঢুকে যেতাম, দ্যাট মিন্স হোয়াট, ওই যে রিঅ্যাকশন ফোর্স ওয়াল আমাকে দিচ্ছে, দ্যাট ইজ মাচ লেসার দেন হোয়াট দ্য ফোর্স আই এম গিভিং। হ্যাঁ বলো। আচ্ছা, তার মানে কি এই যে ধরো না পেন, এই মার্কারটা দেখো, এই মার্কারটাকে আমাকে ওপেন করার জন্য এটা কি ফোর্স দিতে হচ্ছে, তাই তো? এবার ওপেন করার জন্য যে ফোর্সটা দিচ্ছি তার অপোজিটে ফোর্সটা এই দিকে দাও, পুশকে বলে পুশ আর পুল। ঠিক আছে, এবার দেখো আমি যে ক্যাপটা লাগানোর জন্য ফোর্স দিচ্ছি, ঠিক আছে, এইবার আমি যদি ফোর্সটা দিচ্ছি আমার এই হ্যান্ডেও ইকুয়াল ফোর্সই দিতে হবে। যদি ইকুয়াল ফোর্স না দিই কি হবে, আমি এই ফিঙ্গার দিয়ে ফোর্স দিচ্ছি, পেনটা এদিকে সরে যাচ্ছে, মানে কি আমি হাতে ফোর্স দিচ্ছি না। তার মানে কি পেনে ক্যাপটা লাগানোর জন্য আমাকে বোথ ইকুয়াল এন্ড অপোজিটে ফোর্স দিতে হবে, তবে কি পেনে ক্যাপটা লাগলো। সিমিলারলি নিউটনস থার্ড ল এটাই বলে যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এবার এই অ্যাকশন রিঅ্যাকশনটাকে আমরা ভেক্টরিক্যালি ডিফাইন করতে চাইছি। ভেক্টরিক্যালি মানে হচ্ছে কি, এই যে ফোর্সের ডাইরেকশনটা, এই যে এফ ভেক্টর যেটা এফটা, সেটা কি হচ্ছে ইকুয়াল টু হোয়াট, এফ অফ আর, বাট এফ অফ আর টা কি হবে, মাইনাস হবে। তার মানে যদি আমি বলি এক্স্যাক্টলি এটা অপোজিট ডাইরেকশনে আসছে বলে, তুমি তো ভেক্টর জানো তোমরা সবাই, তো এটা যদি পজিটিভ ডাইরেকশন ধরি আমি, তাহলে এটা হচ্ছে কি অপোজিট ভেক্টর, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তার মানে এবার যদি আমি বলি দুটো পার্টিকেল, ধরুন এই পার্টিকেলের মাস m, m1, এ মুভ করছে উইথ দ্য ফোর্স অফ f1 এই ডাইরেকশনে। আবার বলছি কি এইটা হচ্ছে m2। ছোটবেলায় যখন এটা পড়েছিলাম তখন তো এফ এর মাথায় অ্যারো ছিল না, বিকজ তখন আমরা ভেক্টরস এর কনসেপ্টে আসিনি, আমরা স্কেলার কোয়ান্টিটি মানে ম্যাগনিটিউডটা নিয়ে শুধু কাজ করেছি, ফোর্সটা কত সেটা। বাট এখানে আমরা কি করছি, উইথ ডাইরেকশনটাও কনসিডার করছি আমরা, মানে ভেক্টরস। তার জন্য আমি সবার আগে শুরুতেই ভেক্টরস নিয়ে ধরেছিলাম, যাতে পরে এখন প্রত্যেকটা জায়গায় ভেক্টর অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা ফ্রিকশন যেমন পড়বো না, ফ্রিকশন একটা প্রুফ আছে 3 মার্কসে, যে একটা রোলারকে, যদি স্টিম রোলার হোক বা গ্রাস রোলার হোক, যে কোনো রোলার, রোলারটাকে রোল করতে সুবিধা হবে নাকি মানে পুশ করতে সুবিধা হবে নাকি পুল করলে রোলটা সুবিধা হবে, পুল করলে। এটা প্রুফ যখন করব ফ্রিকশনে, রোলার তো আরে ধাক্কা যারা, আরে এটা কি বললাম, যাই হোক আমরা যদি পুশ করি পুল করি এই পার্টটা আমরা এখন ডিসকাস করব না, যখন ফ্রিকশন পড়বো তখন, বিকজ ফ্রিকশনে অনেক নিউ টার্মস রয়েছে, সেগুলো আমাদের শিখতে হবে। এন্ড নাও হোয়াট হ্যাপেন্স, দেখো আমি এখানে কি বললাম, যে এখানে F1 হচ্ছে একটা ফোর্স টুয়ার্ডস দিস ডাইরেকশন। এবার আমি কি বলছি, F1 এর ডাইরেকশনটা হচ্ছে F12, মানে ফোর্স অফ 1 টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ 2। তার জন্য আমি এটা কি বলছি আবার, F2 টা কি, এটা হচ্ছে মাইনাস অফ F12, অথবা যদি বলি এটা হচ্ছে ইকুয়ালস টু F21। এবার এই জায়গাটা বোঝাই, আগে মন দিয়ে শোনো, দেখে নাও তারপরে লিখবে, আগে দেখো বোঝো তারপরে লিখবে। আমি কি বলছি, F12 is equal to
মাইনাস অফ F12 মানে আমি যদি বলি এই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল, বাট এটা তো অপোজিট, ঠিক আছে? অপোজিট হলে কি হবে, এইটার যা ফোর্স এটারও তাই। মানে আমি যদি বলি +1 আর -1 ইকুয়াল, জাস্ট সাইনের তফাৎ, এটাও তো সেমই হবে, যে 1 থেকে 2 এর দিকে যে ফোর্সটা যাচ্ছে ওটা হচ্ছে ইকুয়াল টু 2 এর থেকে 1, অথবা এইটারই অপোজিট ডাইরেকশন, তার জন্য এখানে মাইনাস দিয়েছি। এইটা বোঝার চেষ্টা করো আগে, যেটা বলছি যে ফোর্স অফ পার্টিকেল 1 টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ 2 is equal to minus of the same force। মানে হচ্ছে কি, এইটা ধরে নাও বলছি আমি পার্টিকেল 1, এটা হচ্ছে পার্টিকেল 2, এই দিকের এইটার যে টুয়ার্ডস দিস ডাইরেকশন যে ফোর্সটা, সিমিলারলি এইটারও টুয়ার্ডস দিস ডাইরেকশনের ফোর্স যেটা সেম হবে। তার মানে কি, এই যে ফোর্সটা আমি এইদিকে দিচ্ছি, যদি সিমিলারলি এই ফোর্সটা এইদিকে দিচ্ছি, বলতে গেলে তো এইটারই অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার কি ক্লিয়ার নয়, নাকি বুঝতে পারছো না? বুঝেছো তো, যে বোথ আর ইন সেম। মানে ধরুন আমি সাইকেলটা লেফট টু রাইট চালাচ্ছি, যে ফোর্সটা দিয়ে আমি লেফট টু রাইট চালাচ্ছি সেই ফোর্সটা দিয়ে আমাকে রাইট টু লেফট আমি যদি আসি, তাহলে বলতে পারি যে লেফট টু রাইট এর অপোজিট ডাইরেকশনে আমি এলাম। তার জন্য এখানে মাইনাস সাইনটা আমি দিয়েছি। আবার এইটা মানে কি, এটা মানেই হচ্ছে 2-1। আর এইগুলো কেন করছি আমি, এটা আমি আসবো। মানে হচ্ছে এটা ইকুয়াল এন্ড অপোজিট অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কে বোঝাচ্ছে, ইকুয়াল এন্ড অপোজিট অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, ঠিক আছে? মানে কি, এই যে ধরে নাও কিছু আমি যদি, মানে এই ধরে নাও আমি এটা এখানে রাখছি, ঠিক আছে? আর কি বোথ অফ দা ওয়েট আমার হাতের উপর রয়েছে, আর সিমিলার ওয়েট যদি আমি সিমিলার ফোর্স যদি না দিই আপওয়ার্ড, আমার হাতটা কি কন্টিনিউয়াসলি নিচে নামতে থাকবে, তাই তো? তার মানে কি আমি যে অ্যাকশনটা হচ্ছে তো আমার রিঅ্যাকশনটা কম। আবার কি, এটা রাখার জন্য দেখা গেল আমি হাতটা এরকম তুলতে থাকছি খালি, তার মানে কি, যে অ্যাকশনটা হচ্ছে আমার রিঅ্যাকশনটা অনেক বেশি। বুঝছো কি বুঝতে পারছো না? বুঝতে পারোনি তাই তো সাহিল? ঠিক আছে, আবার বোঝাচ্ছি। তুমি ধরো এক গ্লাস জল এরকম, হ্যাঁ বলো। समझ गया, समझा जरा। देख इतना वो रहेगा उसमें हाँ, क्या है? আচ্ছা দেখো দেখো, এই একটা 1 লিটার জলের বোতল, ঠিক আছে? এটা অনেক ভারী। হুম, এবার কি হচ্ছে, আমার হাতটা ফাঁকা এখন, হুম, আমি 1 লিটার জলের বোতল এই হাতে দিলাম, হুম, তো আমাকে কি এই হাতটা এখানে রাখার জন্য সেম লেভেলে আমাকে ফোর্স দিতে হচ্ছে। কতটা ফোর্স, যতটা অ্যাকশন দিচ্ছে, অ্যাকশন মানে কি এইটার যে ওয়েট, সিমিলার অ্যামাউন্ট অফ ফোর্স আমি দিচ্ছি রিঅ্যাকশনে অপোজিট ডাইরেকশনে, তবে আমি হাতটা স্টেবল রাখতে পারছি। এবার যদি আমি রিঅ্যাকশনটা কম করি, মানে আমার যে রিটার্ন যে ফোর্সটা অপোজিট ডাইরেকশনে ওটা যদি কম হয়, আমার হাতটা কি কন্টিনিউয়াসলি নিচে নামতে থাকবে, তাই তো? বা যদি আমি এক্ষুনি বলি যে অ্যাকশনের থেকে রিঅ্যাকশনটা অনেক বেশি হয়, মানে আমি যে ফোর্সটা দিচ্ছি ওটা অনেক অনেক বেশি হয়, তাহলে কি হবে, আমার হাতটা উপর দিকে থাকবে, তাই তো? আর আমি যদি বেশিক্ষণ ধরে রাখি আমার হাতটা ব্যথা করবে, তাই তো? তার মানে কি আমি কন্টিনিউয়াসলি ফোর্স দিতে থাকতে হচ্ছে। তার মানে কি নিউটনস থার্ড লটা ভ্যালিড, যে একটা ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন ফোর্স লাগে ইচ এন্ড এভরি তোমার এভরিথিং এর জন্য। এবার এইটার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ওয়াকিং এর জন্য, ওয়াকিং, তারপরে হচ্ছে সুইমিং, এনিথিং, মানে যে কোনো মানে জিনিসে বলো না। এই যে আমি এখন বোর্ড মুছলাম, বোর্ডের অ্যাকশন রিঅ্যাকশনটা কি হচ্ছে, আমি এদিকে যেতে চাইছি বাট আমাকে ফ্রিকশন বাধা দিচ্ছে, ও উল্টো দিকে যেতে চাইছে, তার জন্য কি হচ্ছে, আমাকে একটু এফর্ট দিতে হচ্ছে। আমি যদি বেশি এফর্ট না দিই এটা এগোবেই না। এই যে আমি পুশ করছি বাট এগোচ্ছে না, কারণ আমি সেরকম ভাবে ফোর্স দিতে পারছি না, এটা নিয়ে বেশি এগোচ্ছি, বেশি ফোর্স দিচ্ছি। আচ্ছা, এত দূর তো হলো আমাদের কাজ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তার আগে কিছু এক্সাম্পল আমরা করে নিই, ডিসকাস করি। পেন্সিল বার করতে করতে 10 ঘন্টা হয়ে যায়, ও একটা ড্রয়িং করতে করতে পুরো চ্যাপ্টার শেষ করে। আচ্ছা দেখো, যখন আমরা গান ফায়ার করছি, ঠিক আছে, সবথেকে ফার্স্ট একে শুট, ধরুন এটা একটা গান, ঠিক আছে, আস্তে কথা বলো। নিউটনস থার্ড ল তো ফার্স্ট পার্ট হয়ে গেছে, এবার ল অফ কনজারভেশন অফ মোমেন্টামে যাচ্ছি। তার আগে মিজান কি বলছো বলো? মানে কোন জিনিসকে পুশ করা বেশি, পুল করা ইজি না। এই পার্টটা এখন না, এটা যখন আমরা ফ্রিকশন পড়বো তখন আমরা এটা নিয়ে ডিসকাস করব, বিকজ ফ্রিকশনস কাম ইনটু প্লে। ওকে, ওই দুজনে কি হয়েছে, আস্তে কথা বলো, পড়াচ্ছি তো। আচ্ছা, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম,
ঠিক আছে, এইটা নিয়ে আমরা আলোচনা করি যে হোয়াট ইজ ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এটা একটা ডেরিভেশন আছে, এই ডেরিভেশনটা আসে পরীক্ষাতে 3 মার্কসের প্রায়। তো হ্যাঁ। এই শুধু ডেরিভেশন করলে কোনো অঙ্ক নয়, এটাই থিওরি, এটাই বলতে গেলে তোমার Question derivation। কিরকম আসবে? ওই যে প্রুফ দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বা হাউ ক্যান ইউ শো দ্যাট ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইজ ভ্যালিড। ঠিক আছে, এবার ধরে নাও আমরা দুটো মাস, লেট আস কনসিডার two masses, m1 and m2। এবার m1 এর জন্য মোমেন্টাম হচ্ছে p1 আর m2 এর জন্য মোমেন্টাম হচ্ছে p2। এগুলো সব লিখতে হবে তোমাদেরকে যে p1 is the momentum of mass 1, p2 is the momentum of mass 2। এগুলো তোমরা লিখবে, বাট আমি জাস্ট ডেরিভেশনটা দেখাচ্ছি। হ্যাঁ P2 কি p1 তোমাদেরকে খাতায় লিখতে হবে লেখার সময় যে p1 is the momentum of mass 1, p2 is the momentum of mass 2, এরকম ভাবে লিখতে থাকতে হবে। ঠিক আছে, পরীক্ষায় যখন ডিরাইভ করবে। বাট আমি এখানে মুখে বলছি, এখন জাস্ট শোনো জিনিসটা মন দিয়ে। এবার এই যে টোটাল যে সিস্টেমটা, ঠিক আছে, আগে বুঝে নাও তবে লিখবে, কেউ এখন লিখতে হবে না, আগে বোঝো, আমি টাইম দেবো লেখার জন্য। এই যে দুটো মাসের যে সিস্টেমটা বললাম, এদের টোটাল মোমেন্টাম কি হবে? ক্যাপিটাল পি, যেটা মানে কি যে দুটোর মোমেন্টামের সামেশনটা, তাই তো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমি বলতে পারছি। এবার এই মোমেন্টামটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম। ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম মানে হচ্ছে একদম ওই মুহূর্তে, মানে হচ্ছে কি, ধরো না আমি বলছি অ্যাট টাইম টি, ওই টাইম টি মোমেন্টের যে মোমেন্টামটা হবে সেটাকেই আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম। বুঝতে পারলেই বুঝতে পারলে। ইনস্ট্যান্ট মানে কি, অ্যাট অ্যান ইনস্ট্যান্ট অ্যাট সার্টেন টাইম। তো ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে ওই মোমেন্টে, যে মোমেন্টের কথাটা আমি বলছি, মানে আমি যদি বলি p1 p2 টা ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম, মানে হচ্ছে একটা সার্টেন টাইম বলছি আমি, অ্যাট টাইম টি, এনি টাইম, ওই টাইম টি তে ওই মোমেন্টামটাকে আমি বলছি ইনস্ট্যান্টেনিয়াস। মানে হচ্ছে কি, ধরুন আমি বলছি দুটো টাইম t1 t2 t3। তো আমি যদি বলি ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম অ্যাট t1, মানে হচ্ছে ওই ইনস্ট্যান্টে, মানে এই টাইমের ইনস্ট্যান্টে যে মোমেন্টামটা ছিল সেই মোমেন্টামটা। এবার যদি আমি আবার বলি ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম অ্যাট t3, মানে t3 যে টাইমটা রয়েছে সেইটা, মানে হচ্ছে কি, দেখো ধরুন আমি যদি একটা গাড়ির বলি, একটা পয়েন্ট A থেকে পয়েন্ট B অবধি একটা গাড়ি গেল, ঠিক আছে, এখানে ছিল 0 সেকেন্ড টাইমে, এখানে গেল 2 সেকেন্ড টাইমে। তো আমি তোমায় যদি বলি হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট 2 সেকেন্ড, তার মানে এই বি পয়েন্টে, মানে এই 2 সেকেন্ড টাইম পিরিয়ডে যখন গাড়িটার যে ভেলোসিটিটা ছিল বা স্পিডটা ছিল, ওই মোমেন্টের ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত। ইনস্ট্যান্টেনিয়াস ওয়ার্ডটার মানে হচ্ছে ফর আ সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম। এবার বুঝলে না বুঝলে না? এখনো বোঝনি? 2 সেকেন্ড এটা ছোট করে বলি। ইনস্ট্যান্ট, হোয়াট ডাজ ইট মিন? ইনস্ট্যান্ট মানে কি, যে একদম এক্ষুনি এই মুহূর্তে, ইসি কি বলে হিন্দিতে সাহিল? इसी समय একদম এই ইনস্ট্যান্ট মানে এই মুহূর্তে। इसी इंस्टेंट इसी इसी समय इसी अब भूल उसी- गए इसी क्षण इसी क्षण হ্যাঁ এক্স্যাক্টলি, इसी क्षण হ্যাঁ হ্যাঁ, ওটা একটা শুদ্ধ হিন্দিতে। মানে কি এই মোমেন্টে, মানে জাস্ট মানে এই পার্টিকুলার, মানে এই ইনস্ট্যান্টে যে ঘটছে জিনিসটা, মানে আমি যে কথাটা বলছি এটা তো ইনস্ট্যান্টে হচ্ছে এক্ষুনি, তো দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, এবার আসছে হচ্ছে কি, এই মোমেন্টামটা বললাম আমি ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম। আর ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম মানে কি, পার্টিকুলার টাইম টি তে যে মোমেন্টামটা রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার এতটা? এবার আমি যে টাইমটা বলছি ডেল্টা টি টাইমের জন্য, সেটা যদি আমি বলি টিটা হচ্ছে টেন্স টু 0, মানে জিরোর কাছাকাছি মোমেন্টামটা, জিরোর কাছাকাছি মোমেন্টামটা, সেটাকে আমি বলছি ওই ইনস্ট্যান্টের মোমেন্টাম। মানে আর ডেল্টা টি টাইম টেন্স টু যখন 0, তার মোমেন্টামটা হচ্ছে এটা। আমি এটা বোঝাতে চাইছি তোমাকে, তার জন্য আমি ওয়ার্ডটা ইউজ করলাম ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম। বোঝা গেল নাকি বোঝা গেল না? हाँ सर আচ্ছা এবার ধরো এইদিকে তাকাও সবাই, পরে লিখবে, আগে বোঝো। আর লেট আস, হ্যাঁ বলো কোনটা কি? डेल्टा प्लस আমি বললাম এই যে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টাম বললাম তো, এটা কোন টাইমের জন্য? এটা t টেন্স টু 0 টাইমের জন্য। हां এবার বোঝা গেল? এবার ধরে নাও লেট আস কনসিডার যে একটা ফোর্স F1 আর একটা ফোর্স F2, এরা দুজন
পার্ট মাস 1 আর 1 2 এর উপর কাজ করছে, ঠিক আছে, মানে অ্যাক্টিং অন দ্যাট বডি, এই মাস m1 আর m2 এর উপর। এবার m1 m2 এর উপর যদি বলি আমি, f1 টা m1 এর উপর, f2 টা m2 এর উপর, ঠিক আছে, রেসপেক্টিভলি এখানে লিখে দেবে অন, let us consider f1 and f2 are two forces acting on m1 and m2 respectively, এরকম ভাবে লিখতে হবে, লিখে লিখে বোঝাতে হবে। Sir, are two forces? পরে লিখবে, আগে বুঝে নাও তারপরে লিখবে। সাহিল, আগে বুঝে নাও জিনিসটা ভালো করে, না বুঝলে কিন্তু এখানে আর পারবে না কিছু করতে। এবার দেখো আমরা কি বলেছিলাম, ফোর্স মানে কি ছিল বলো তো শুভজ্যোতি, হোয়াট ইজ ফোর্স? নিউটন। ওটা ইউনিট। ফোর্স মানে কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? ফোর্স তো। F equals to what? dp dt? F equals to push and pull. সিরিয়াসলি ইয়ার কি না, ফোর্স ইকুয়ালস টু dp বাই dt লাস্ট ক্লাসে করিয়েছিলাম। এবার dp বাই dt টা কখন? যখন টাইম টেন্ডস টু 0, তাই তো? এবার আমি বলে দিলাম কি টাইম টেন্ডস টু 0 না, এমনি বলছি, তাহলে কি হয়ে যাবে del p বাই del t, এটাই ছিল তো লাস্ট ক্লাসে যতটা পড়িয়েছিলাম। এবার কি, যখন ফোর্স কাজ করছে কোনো পার্টিকেলের উপর, তার মানে কি মোমেন্টাম চেঞ্জ হচ্ছে তো। এর মোমেন্টামটা কত চেঞ্জ হবে? del p চেঞ্জ হবে। বোঝা গেল কি বোঝা গেল না? Del P cannot change. লাস্ট ক্লাসে কি বলেছিলাম, যে ফোর্স ইকুয়ালস টু del p বাই del t, আর del t টা যখন টেন্ডস টু 0 হয়, টাইমটা 0 এর কাছাকাছি, তখন কি হয়ে যায়? dp বাই dt। ওরম ভাবে মাথায় মারছো, তার জন্য কোনো মাথায় ঢুকছে না, মনটা দিয়ে শোনো আগে। dp বাই dt, এবার dp বাই dt যেটা হচ্ছে, এটা কখন হচ্ছে? টাইমটা যখন 0 এর কাছাকাছি, বাট আমি বলছি না 0 এর কাছাকাছি, আমি ইনস্ট্যান্টেনিয়াস বলছি বলে del t ধরছি, ঠিক আছে? তার মানে কি f equals to del p বাই del t। ক্লিয়ার এতদূর? এই স্টেপটা অবধি ক্লিয়ার? এবার বলছি যখন f1 f2 ফোর্সটা মাসগুলোর উপর কাজ করছে, তো কি হচ্ছে? ফোর্স কাজ করা মানে কি মোমেন্টামটা বেড়ে গেল, আগে যা মোমেন্টাম ছিল তারপরে মোমেন্টামটা বেড়ে গেল তো, কারণ কি ফোর্স মানেই তো হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। ক্লিয়ার এতটুকু? তার মানে কি নতুন যে মোমেন্টামটা আসছে ওটা কি নতুন টোটাল মোমেন্টাম del p। তার মানে কি আগের মোমেন্টামটাও ইনক্রিজ হচ্ছে দুখানা। এটা বুঝতে পারলে কি পারলে না বলো? পারোনি, তাই তো? না। মন দিয়ে শোনো, ওইসব রাখো। ফার্স্ট অফ অল লাস্ট ক্লাসে কি বলেছিলাম? নিউটন সেকেন্ড ল, ফোর্স ইকুয়ালস টু হোয়াট? মাস ইনটু অ্যাক্সেলারেশন। দ্যাট মিন্স হোয়াট? ফোর্স ইকুয়ালস টু dp বাই dt, মানে চেঞ্জ ইন মোমেন্টাম। মানে কোনো বডির উপর কোনো ফোর্স যদি কাজ করে, তার মানে হচ্ছে কি যতটা মোমেন্টাম তার বাড়লো বা কমলো সেটাই, তাই তো? এবার কি এই মাস m1 আর m2 এর উপর কারা কাজ করছে? f1 আর f2। তাহলে কি আগের মোমেন্টাম কত ছিল? p1। এবার যখন ফোর্সটা কাজ করছে, মোমেন্টামটা তো বাড়বে। কতটা বাড়বে? del p1 টাইমস, তাই না? আবার কি p2 টাও তো বেড়ে del p2 হয়ে যাবে, মানে কি ডেল্টা টাইমস বেড়ে গেল, আগের থেকে একটু তো বাড়ছে। এবার তাহলে কি টোটাল মোমেন্টাম কত ছিল? p। এবার তার মানে কি মোমেন্টামটা তো বেড়ে গেল ফোর্সটা কাজ করার পর, নেট মোমেন্টাম যেটা, মানে কি there is increase in net momentum। আগের থেকে মোমেন্টাম বেড়ে গেল, তার জন্য কি হচ্ছে? del p হয়ে যাচ্ছে আগের থেকে। এতটুকু ক্লিয়ার এবার নাকি ক্লিয়ার নয়? এতটুকু ক্লিয়ার তো? এবার আমি যদি এই পুরোটাকে ডিভাইড করে দিই ডেল্টা t দিয়ে, কি হচ্ছে দেখো, আমরা পারি তো ইকুয়ালস টু এপার ওপার ডিভাইড করতে সেম কোয়ান্টিটি দিয়ে। আমি ডিভাইড করে দিলাম পুরোটা, কাকে দিয়ে? ডেল্টা t দিয়ে। আর বলি যদি if I say delta t is tends to 0, মানে যদি আমি এক্ষুনি লিমিট বসিয়ে দিই, লিমিট বসিয়ে বলি যে ডেল্টা t টা tends to 0, তার মানে কি এগুলো চেঞ্জ হয়ে যাবে, dp dt হয়ে যাবে প্রত্যেকটা। এটা বুঝতে পারছো কি পারছো না বলো সাহিল? আচ্ছা, মানে ডেল্টা ডি, ডেল্টা মানে ডি, ডেল্টা নয়, আমি কি বললাম, এটা আমার চেঞ্জ ইন মোমেন্টাম। এবার আমি ইচ্ছা করে টাইম দিয়ে ডিভাইড করে দিচ্ছি, মানে কত মোমেন্টাম তো বেড়েছে, এবার বেড়েছে কত? সার্টেন টাইমের জন্য বেড়েছে, আর টাইমটা কত? ডেল্টা টি টাইমের জন্য বেড়েছে। এবার যে ডেল্টা টি টাইমের জন্য বেড়েছে, ওটাকে আমি যদি বলি ডিপি বাই মানে del p বাই del t করে দিই,
বা ফোর্সফুলি ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিই, কি হয়ে যাবে? এই 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 জিনিসটা পাবো, জাস্ট এই ফার্স্ট পার্টটা, এই নিচেরটা নয়, উপরটা পাবো। পাবো তো? ক্লিয়ার তো এতটুকু? এবার কি হচ্ছে, যদি আমি বলি এই টাইমটা খুব ছোট ছিল, if I say that the delta t times is very small tending to 0, then what will it become? Delta will transform to derivative dp dt। তাহলে কি আমি কি করতে চাইছি দেখো, তার মানে আমি ডেল্টা থেকে চলে এলাম ডেরিভেটিভে, এলাম তো? এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তার মানেটাই হচ্ছে যে, তার মানেটা হচ্ছে আমাদের যে নেট মোমেন্টাম বাড়ছে, নেট মোমেন্টাম যেটা বাড়ছে, ওটা অ্যাকচুয়ালি ফোর্সটাও চেঞ্জ হচ্ছে। মানে কি, p1 বাই dt মানে dp dt কি হচ্ছে, ফোর্স অন 1 প্লাস ফোর্স অন 2। এখান থেকে এটাও তো বলতে পারি যে এই dp dt মানে কি, এই যে ফোর্সটা, যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, ওই শুভজ্যোতি শুনছো? এই যে মোমেন্টামটা বাড়লো, কার জন্য বাড়লো? ফোর্সের জন্য বাড়লো তো। তার মানে কি, মোমেন্টামে যে চেঞ্জটা হচ্ছে সেটাই হয়ে গেল আমার একটা F1 ফোর্স আর একটা হলো F2 ফোর্স। আর টোটাল যে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, টোটাল মোমেন্টাম মানে dp বাই dt, ওটা বলতে পারি আমি টোটাল ফোর্স অফ দা সিস্টেম। মানে সিস্টেমটার উপর যতটা টোটাল ফোর্স কাজ করছে সেটা হয়ে গেল আমার ক্যাপিটাল F। আর ক্যাপিটাল F মানে কি, মাস অফ 1 মানে ফার্স্ট পার্টিকেলের ফোর্স প্লাস সেকেন্ড পার্টিকেলের ফোর্স। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারলে এতটুকু কি হলো জিনিসটা? এতটুকু কপি করো, দেন আমি নেক্সট পার্টে যাচ্ছি। ডেল্টা, ওই যে ট্রায়াঙ্গেল ডেল্টা মানে ডি তো না, ডেল্টা মানেই ডি নয় তো। এদিকে দেখো মন দিয়ে, এই পার্টটা আমি ছোট করে বোঝাচ্ছি। ডেল্টা ডিফাইন্স চেঞ্জ। কি চেঞ্জ? ফাইনাল মাইনাস ইনিশিয়াল চেঞ্জ, ঠিক আছে? বাট এই যে চেঞ্জটা একটা সার্টেন টাইমের জন্য হচ্ছে তো। এবার যদি আমি বলি ওই যে টাইম টি টা জিরোর কাছাকাছি, খুব কাছাকাছি, খুব ছোট একটা টাইম, তাহলে ডেল্টা উইল বিকামস টু ডেরিভেটিভ ডিপি বা ডি, মানে খুব ছোট একটা টাইম। এবার ডেল্টা মানেই ডি নয়। এবার ম্যাথসে যখন তুমি লিমিটস করবে, ডেরিভেশন করবে, তখন তুমি বুঝতে পারবে যে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। বাট ফিজিক্সে আমি এরকম ভাবে বলতে পারছি যে ডেল্টা মানে চেঞ্জ, আর ডি মানে হচ্ছে ওই চেঞ্জটা যদি জিরোর খুব কাছাকাছি চলে যায়। এবার বুঝতে পারলে? ওকে, তাহলে এটা আগে খাতায় কপি করো, দেন আমি আসছি পরের পার্ট। ওটা কি M1 কোনটা M1? এটা and M2? এটা হ্যাঁ, এটা M1 M2 আমি জাস্ট রাফলি লিখেছি, তোমরা মানে ভালোভাবে লিখবে আর তাড়াতাড়ি কপি করো এটা। চ্যানেল সার্জারি করছি। আচ্ছা ঠিক আছে, দেখো F1, এবার F1 ফোর্সটা কি, এইখান থেকেই এসেছে F1 টা, তাই তো? এই পার্টটা F1, এই পার্টটা F2, এটা হলো আমাদের টোটাল F। আচ্ছা এবার দেখো, এবার এই যে F1 ফোর্সটা, এই যে F1 ফোর্সটা কি কি কনসিস্ট করছে? মাস M1 এর উপর যে ফোর্স। এবার মাস M1 এর ফোর্সটা কত রকমের হবে? একটা ইন্টারনাল হবে, একটা এক্সটার্নাল হবে, অ্যাকশন রিঅ্যাকশন, তাই তো? তার মানে কি, এটা হবে F1 এক্সটার্নাল আর এটা প্লাস F2 ইন্টারনাল, ঠিক আছে? সিমিলারলি, সরি F2 বলছি, F1, F1 এর দুটো কম্পোনেন্ট হবে, একটা ফোর্স এক্সটার্নাল, একটা ফোর্স ইন্টারনাল। সিমিলারলি F2 এরও তাই হবে, ইন্টারনাল এক্সটার্নাল ফোর্স, তাই তো? ক্লিয়ার তো এতটুকু? তাহলে আমি এখানে লিখছি যে F1 equals to F1 external plus F2, আবার F2, F1 internal আর F2 হয়ে যাচ্ছে F1 external plus F2 external, F2 internal, মানে 2 এরটা এক্সটার্নাল ইন্টারনাল আর 1 এরটাও একটা 1 এর এক্সটার্নাল ইন্টারনাল, মানে দুটো কম্পোনেন্টে ভাগ করলাম আমি। এবার এটা কেন করলাম আসছি আগে। সেটা হচ্ছে, তার মানে কি, মেন ফোর্সটারও সেরকম ব্যাপার রয়েছে। নিচেটা মুছে দিলাম। এবার দেখো আমাদের মেন ফোর্সটা কি ছিল? F equals to dp by dt, তাই তো? আর dp by dt যেটা করলাম ওটা কি অ্যাকচুয়ালি F1 প্লাস F2। এবারে F1 F2 এর এই কম্পোনেন্ট ভাবে ভাগ করে দিচ্ছি আমি।
আচ্ছা F1 টা উপরে লিখছি, F1 এক্সটার্নাল প্লাস F1 ইন্টারনাল, না তো বুঝতে অসুবিধা হবে, প্লাস F2 স্কয়ার নয় কিন্তু, হ্যাঁ 2, এটা F2 ইন্টারনাল প্লাস F2 এক্সটার্নাল। এতটুকু বুঝতে পেরেছো কি পাওনি বলো? পেরেছো তো? সিম্পলিফাই করে দিতে হয়। ওটাই করতে যাচ্ছি আমরা। আগে বলো এতটুকু বুঝতে পেরেছো তো? ইন্টারনাল এক্সটার্নাল, ইন্টারনাল এক্সটার্নাল, জাস্ট এইগুলো কি কম্পোনেন্টে ভাগ করে লিখেছি, ঠিক আছে? তো হয়ে যাবে 2f, এটা ডিপি ডিটি, বলছি 2f হবে না, বলছি ডিপি ডিটি। এবার আমি যখন বলেছিলাম একদম শুরুতে, এটা কি দুটো সিস্টেম অফ পার্টিকেলের জন্য হচ্ছে, মানে দুটো মাস, একটা m1 m2, ঠিক আছে? আর দুটোই কি বললাম কি ইকুয়াল এন্ড অপোজিট ছিল, তাই তো? নাও হোয়াট হ্যাপেন, f1 এর যে ইন্টারনালটা, f1 এর যে ইন্টারনালটা, ওটা হচ্ছে f2 এর ইন্টারনালের অপোজিট। ক্লিয়ার কি ক্লিয়ার না? ইন্টারনাল f1 এর যে ইন্টারনালটা, হ্যাঁ। ওটা f2 এর ইন্টারনালের অপোজিট Opposite. ডাইরেকশন, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। রিজনটা হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, অ্যাকশন রিঅ্যাকশন। বুঝতে হয় The internal is Physics এটা। হ্যাঁ হ্যাঁ, external external force টা বুঝছি। ইন্টারনাল এক্সটার্নাল ফোর্স বুঝছো না? মানে ইন্টারনাল ভিতর থেকে একটা ফোর্স। এই যে ধরুন এটা পার্টিকেল অফ m মাস, এই ধরুন আসতে, ধরুন এটা পার্টিকেল m1, এটা পার্টিকেল m2, ঠিক আছে? এরা কি করছে, দুজন কোলাইড করছে। কোলাইড করছে যখন, a দিচ্ছে f1 ফোর্স এর উপর, a দিচ্ছে f2 ফোর্স এর উপর, ঠিক আছে? কি অপোজিট, ইকুয়াল এন্ড অপোজিট। এবার যখন দুটো পার্টিকেল এরকম ভাবে কোলাইড করছে, ডায়াগ্রামটা একবার দেখবে। ওই এদিকে তাকাও, এটা m2, ঠিক আছে। আগে এটা দেখে নাও, বুঝে নাও, দেন লিখবে। এটা কি হচ্ছে দেখো, এরা দুজন কোলাইড করছে, ঠিক আছে? দুজনে কামে হামে হাম। এবার কোলাইড যখন করছে, একটা ফোর্স তো এদিকে লাগছে, একটা ফোর্স এদিকে লাগছে। এবার F1 এর পার্ট কি, এর বাইরের এক্সটার্নাল একটা ফোর্স আসছে, তাই তো? এর যে এক্সটার্নাল যেটা আসছে, এর ইন্টারনালটা কি হচ্ছে, ইন্টারনাল এক্সটার্নাল বলতে হচ্ছে কি একটা অ্যাকশন একটা রিঅ্যাকশন, তার জন্য বলছি এক্সটার্নাল আর ইন্টারনাল। মানে আমি যদি এরকম ভাবে দেওয়ালটায় পুশ করি, তা কি হবে, আমার দিকেও তো একটা পুশ আসবে, ঠিক আছে? এবার পুশটা কি হচ্ছে, এক্সটার্নাল। আর আমি কি দিচ্ছি, আমার থেকে ফোর্স, ইন্টারনাল ফোর্স, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ক্লিয়ার এতটুকু? তার জন্য বললাম যে F1 এর একটা এক্সটার্নাল ইন্টারনাল রয়েছে, F2 এর একটা এক্সটার্নাল ইন্টারনাল রয়েছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? মির্চি বাংলা প্রিমিয়ার। এই ফোন রাখ, স্যার মির্চি বাংলা প্রিমিয়ার। ফোন ব্যাগে, এটা আমার ফোন। যাই হোক ব্যাগে। এই তোমার ব্যাগে রাখো ফোনটা, না আমি জমা নেবো। আচ্ছা, আমি একদম শুরুতে বলেছিলাম যে m1 m2 একটা মাস, এটা একটা সিস্টেমের মধ্যে রয়েছে, সিস্টেমের মাস, কিন্তু সিস্টেমটা অ্যাজ আ হোল বলছি আমি, গোটা, ঠিক আছে? মানে ইন্ডিভিজুয়াল পার্টিকেল নয়, অ্যাজ আ হোল। এটা লেখো, আমি পড়াই আমি। এই পার্টটাতেই টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো, একটু বসো। কি হয়ে গেছে, কিছু হয়ে গেছে। এবার দেখো, এদিকে দেখো। এবার কি বললাম, এটা ইন্টারনাল আর এটা অপোজিট, তাই তো? তার মানে কি হয়ে যাচ্ছে, এই ইন্টারনাল আর এই ইন্টারনাল কি হয়ে যাবে, কেটে যাবে। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? এক্সটার্নাল দুটো কেন কি অপোজিট, দুটো কেটে যাবে। হ্যাঁ, মাইনাস প্লাস এই ইন্টারনালটার সাথে এটা অপোজিট, হ্যাঁ, তাহলে আমি এইটার জায়গায় যদি এইটা এখানে বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে না? প্লাস মাইনাস, বলো বলো। এক্সটার্নাল দুটো এরকম হবে না কেন? এক্সটার্নাল তো হবে, দুটো কোনটা? অপোজিট। না, এক্সটার্নাল আর অপোজিট না, বাইরের, মানে অ্যাজ আ হোল সিস্টেম বলছি তো আমি তোমাকে। দুটো পার্টিকেল বাট অ্যাজ আ হোল, একটা গোটা সিস্টেম।
গোটা সিস্টেম ইন দ্য সেন্স আমি যদি তোমাদের বলি, এই যে ধরো না এটা দুটো পেন এরকম জুড়ে দিলাম আমি, যেহেতু ক্যাপই নেই, এই যে ধরো না এখানে জুড়ে দিলাম আমি, এবার কি হচ্ছে, এটা তো একটা গোটা সিস্টেম হয়ে গেল, তাই না? একটা পার্টিকেল এখানে বসে আছে, একটা পার্টিকেল এখানে m1 আর m2, এটা মাঝখানে একটা বন্ড বলতে গেলে, এটাকে আমি গোটা সিস্টেম বলছি, ঠিক আছে? বা ধরে নাও এই যে এই ডায়াগ্রামটা যেটা ড্র করেছি, ধরে নাও দুজনে একই ডাইরেকশনে যাচ্ছে অ্যাজ আ সিস্টেম, ঠিক আছে? কি কাউকে ধাক্কা মারলো, এবার এই যে ফোর্সটা হবে, এদের ইন্টারনাল কম্পোনেন্ট একটা হবে, আবার হবে একটা এক্সটার্নাল কম্পোনেন্ট হবে, বোঝা গেল কি বোঝা গেল? তাই তো, এরা যাচ্ছে এরকম এরকম। এই ডায়াগ্রামটাই তোমায় ভালোভাবে ড্র করে দেখাচ্ছি, দাও এই ডায়াগ্রামটা দেখো যেটা আমি ড্র করছি, আমি এক্ষুনি বললাম কি দুটো পার্টিকেল এরকম, তাই তো? এর এটা দুজনের একটা সিস্টেম যদি বলি, এই এদিকে মুভ করছে এইদিকে মুভ করছে, কোলাইড করে গেল, তাই তো? এবার এর যে ইন্টারনাল ফোর্সটা হবে, এরা তো একে অপোজিটে, তো এর ইন্টারনাল ফোর্সটা ওর ইন্টারনাল ফোর্সের অপোজিট ডাইরেকশনে হবে না? ইকুয়াল এন্ড অপোজিট, ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? হ্যাঁ একবার বল। তো দেখাও ওইদিকে, তুমি ওইদিকে খাতা দিকে দাও, m1 এরা মুভ করছে, m2 এরম আসছে, দুজনে কোলাইড করছে, যখন কোলাইড করছে তখন কি এর যে ইন্টারনাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে? ওইদিকে। অলমাইটি পুশ। আর এর ইন্টারনাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে? এইদিকে। এইদিকে ইন্টারনাল ফোর্স, তাহলে কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে, অপোজিট হচ্ছে, কি হচ্ছে? অ্যাকশন রিঅ্যাকশন, তাই তো? বাট এক্সটার্নাল ফোর্স কোন দিকে? এরও এক্সটার্নাল ফোর্স এইদিকে, আর এরও এক্সটার্নাল ফোর্স আউটওয়ার্ডই হবে, মানে আউটওয়ার্ড, দুটো ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড, এরকম ভাবে আসছে। আমি দরকার পড়লে একটা তোমাদেরকে আলাদা ডায়াগ্রামের ছবি পাঠিয়ে দেবো, আমার নোটটা ফোনে খুঁজে পাচ্ছি না। M1 হলো পেন, M2 হলো নারুতো, পেন বলছে দ্য ভিলেন এন্টার্স অলমাইটি পুশ, নারুতো বলছে রাসেল সোজা কোলাইড করলো। এবার কি হচ্ছে, একজনের যদি মাস বেশি বড় হয়, আগে ভেলোসিটি ধরে না বললাম u ভেলোসিটি ছিল, u1 u2, একজনের মাস যদি বড় হয় তাহলে কি হবে? ধাক্কা খাওয়ার পর দুজনে সেম ডাইরেকশনে মুভ করবে, তাই না? এ বাবা অলমাইটি পুশ জিতে গেল। ধরে নাও ক্যারাম, স্ট্রাইকার বড়, স্ট্রাইকারের বড়, স্ট্রাইকার মারলে গুটি সব উড়ে যায়। এক্স্যাক্টলি, স্ট্রাইকার যখন মারলাম সোজা গেল, গুটিকে ধাক্কা মারলো, আর গুটিটা ধরে নাও মোশনে আছে, দুটো মোশনে এরাম এলো, এবার কি হয়? স্ট্রাইকার তো বড় হয়, জেনারেলি দেখবে এরকম স্ট্রাইকারের ফোর্স বেশি, মোমেন্টাম বেশি। এবার বলছি তো, এবার এরকম কয়েনটা এলো আর স্ট্রাইকারটা এরকম গেল, ধাক্কা খেলো, আর দুজনে একই ডাইরেকশনে মুভ করতে লেগে যায়, তাই না? হয়তো সিমিলারলি ধরো এটাও তাই, এরা একে কোলাইড করলো, কোলাইড করার বাদে এদের মোমেন্টামটা পুরো একদিকে হয়ে গেল। তার জন্য বলতে চাইছি যে ইন্টারনালটা এক দিকে হচ্ছে, মানে ইকুয়াল, মানে ইকুয়াল অপোজিট হচ্ছে, বাট এক্সটার্নালটা ইকুয়াল অপোজিট হচ্ছে না, কারণ কি এরা সেম ডাইরেকশনে মুভ করছে। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? কেন? মাত্র দুটোর মাস যদি সেম হয় তাহলেই তো এরকম। তখন ওটা আবার ইলাস্টিক কলিশনের আন্ডারে পড়ে যাবে, স্যার ইলাস্টিক নন ইলাস্টিক কলিশনে বোঝাবো ওটা। তুমি বিগ 3 পুরো দেখেছো? কি বিগ 3? বিগ 3 পুরো দেখেছো? সেটা কি বিগ 3? আরে অ্যানিমে পুরো দেখেছো বিগ 3? ওয়ান পিস দেখিনি আমি। ব্লিচ ইয়ে দেখেছো তো? ব্লিচটা শুরু করেছিলাম মাঝখানে, তারপর দেখা হয়। জানো তো? হ্যাঁ জানি, না, একটু জানি। তার রিজনস বলো। কিসের reason? ছটা বড় রিজন আছে বিগ 3 দেখার। ছটা বড় রিজন বলো। ছটা বড় রিজন না, জানি না, অত কিছু জানি না। 6 big reasons are there to watch big 3. তুই বুঝেছিস তো? তুই বুঝিস নি? হ্যাঁ, তুই বুঝিস নি? নারুতো দেখিস নি? আচ্ছা বিগ 3 এ কি ছেলে বলে আমি নারুতোর ফ্যান, নারুতোই দেখিনি। কি আমি কাউকে বলছি? তুই তো নারুতোর সামনে। আচ্ছা এবার দেখো এইদিকে, এইদিকে দেখো, বোর্ডের দিকে দেখো, তাহলে কি হচ্ছে দেখো, টোটাল যে ফোর্সটা হচ্ছে, এক্সটার্নাল ফোর্সটা, ওটা কাদের সামেশন হচ্ছে? ফার্স্ট ফোর্স আর সেকেন্ড ফোর্সের এক্সটার্নাল পার্টটা। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? না মিজান এদিকে মন দাও, কি বললাম বোঝাও তাহলে। সমঝা? এক্সটার্নাল মানে একটা মানে ইন্টারনাল একদিকে হচ্ছে, এক্সটার্নালটা যেটা বড় মাস ওটা ওই সাইডে চলে যাচ্ছে। ওটা তো আগে বললাম। কি বলছো? লিসেন কনসেন্ট্রেট দিয়ে এখন যদি না বোঝো না শোনো, এই ডেরিভেশনটা প্রুফ করতে পারবে না। জাস্ট থিওরিটা জানলেও ডেরিভেশনটা পারবে, সোজা আছে, এটাতে নম্বর আছে হাই। আর দেখো আমি কি বললাম, কলিশনের পর কি হয়ে যাচ্ছে, টোটাল মোমেন্টাম সেম ডাইরেকশনে চলে যাচ্ছে, তো কি হলো, ইন্টারনাল পোরশনটা ইকুয়াল অপোজিট হচ্ছে,
তার জন্য কি হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, বাট এক্সটার্নালটা তো একই দিকে চলে যাচ্ছে, ওটা তখন ক্যান্সেল আউট হচ্ছে না। তার মানে কি, দুটোর এক্সটার্নালের সামেশন হচ্ছে টোটাল এক্সটার্নালটা। আবার টোটাল এক্সটার্নালটা কি হয়ে যাচ্ছে, ডিপি বাই ডিটি, মানে টোটাল মোমেন্টামের চেঞ্জ যেটা। তাই হ্যাঁ কি না, বুঝতে পারছো কি পারছো? স্যার এই সাইডের ইন্টারনালটা কোথায় গেল? কোন এইটা? না, ইকুয়াল টু এই সাইডে। কোথায় ইন্টারনাল দেখছি? ওই সাইডের মানে কেটে গেল তো কেটে গেল তো ইন্টারনালটা। F1 আর F2 এর কাটলো, এই সাইডের ইন্টারনালটা কোথায় তাহলে? ওটা ext int এটা এক্সটার্নাল, এটা এটা এই সাইডে না, ওই DPDT এর ওই সাইডে, এই সাইডে, হ্যাঁ এটার ইন্টারনাল। এইটা তো টোটাল। তাহলে টোটালে কোনো ইন্টারনাল থাকলোই না। কোনটা? টোটাল এটা টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম, মানে আমি এখান থেকে বোঝাচ্ছি আবার। টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম যেটা, ওটা ডিপেন্ডেন্ট আপন দা ফার্স্ট এন্ড সেকেন্ড ফোর্স যেটা অ্যাপ্লাই করা হচ্ছে বডির উপর। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এই ফোর্সটার দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। দুটোর ক্ষেত্রে ইন্টারনাল গুলো ইকুয়াল অপোজিট অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলে কেটে গেল, শুধু পড়ে থাকলো এক্সটার্নালটা। তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম যেটা, সেটা ডিপেন্ড অনলি সোললি আপন দা এক্সটার্নাল ফোর্স অফ দ্য বডি। এবার বুঝলে কি বুঝলে? ঠিক আছে, মানে টোটালটাই হচ্ছে এক্সটার্নাল ফোর্সের উপর। সাহিল বুঝেছো, মিজান বুঝেছো, শিওর? শিওর তো? এইবার দেখো, এবার কি পেলাম তাহলে, ডিপি ডিটি এই পার্টটা পেয়ে গেলাম আমরা, তাই তো? এবার আমি যদি বলি, ইফ আই সে at any instant or at any moment the external force becomes zero, এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়ে যায়, ঠিক আছে, এক সেকেন্ড, এটা পজ করি এটা। এই আমার বইটা নিয়ে আসবে, আমি তো তোমায় হোমওয়ার্ক করার জন্য দিয়েছি। আচ্ছা এবার দেখো, if at any instant the external force F external becomes zero, যদি জিরো হয়ে যায়, তার মানে কি, চেঞ্জ ইন মোমেন্টামটা dp dt টা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, হচ্ছে তো? এবার এটা তো ডেরিভেটিভ, তাই না? এবার যদি ডেরিভেটিভ কে আমরা তুলতে চাই, ওটাকে ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে, ইন্টিগ্রেশন মানে, ডেরিভেটিভ মানে হচ্ছে কি, বড় জিনিস। ইন্টিগ্রেশন করিনি ইন্টিগ্রেশন মানে ছোট ছোট জিনিস। বলছি এদিকে দেখো, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি, বড় জিনিসকে, মানে ধরো এটা একটা গ্রাফ, এরকম একটা কার্ভ রয়েছে, আমি বললাম কি এই কার্ভের এরিয়া বার করো। ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরকম ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার পোরশন কেটে নেব, প্রত্যেকটা পোরশনকে ডিডি মানে ডিএক্স ডিএক্স করে ধরবো। ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই এরিয়া আন্ডার দা কার্ভ, এই কার্ভের আন্ডারে কতটা এরিয়া রয়েছে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, আমি ক্লাস 8 এ একটু পড়েছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন কি হয়, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টোটা। ডিফারেন্সিয়েট মানে হচ্ছে বড় জিনিসকে ছোট ছোট পার্টে ভেঙে নেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি, বড় জিনিসকে ছোট ছোট পার্টে ভেঙে এটাকে জুড়ে দিচ্ছি, আমি ইন্টিগ্রেট করছি। ঠিক আছে, আমরা ছোটবেলায় একটা ইংলিশ ওয়ার্ড শুনেছো তো, ডিসইন্টিগ্রেট, ডিসইন্টিগ্রেট, আর এটা ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট মানে কি, জোড়া। আবার এটাকে বলে ডেরিভেটিভ, ডিরাইভ করা মানে কি, ছোট করে দেখা। ঠিক আছে, এবার ডেরিভেটিভকে জোড়ার জন্য ইন্টিগ্রেট করতে হয়, মানে কি, এই সিম্বলটা দিয়ে, ইন্টিগ্রেশন অফ ডিপি ডিটি। ঠিক আছে, এবার যদি আমি ইন্টিগ্রেট করি, এই ডিপি ডিটি টা চেঞ্জ হয়ে যায় কিসে, পি তে, মানে টোটাল মোমেন্টামে। এইটা কিন্তু মোমেন্টাম এট টি ইনস্ট্যান্ট। ঠিক আছে, চেঞ্জ ইন মোমেন্টাম টাইম। আর এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ মোমেন্টাম, মোমেন্টামকে ইন্টিগ্রেট করলে টোটাল মোমেন্টাম হয়ে যাচ্ছে। ওটা কি? এইটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল। ইন্টিগ্রেশনের সিম্বল হচ্ছে এরকম। ঠিক আছে, এবার দেখো, যখন আমরা কোনো ডেরিভেটিভ কোয়ান্টিটিকে ইন্টিগ্রেট করি, ঠিক আছে, ওটা জুড়ে যায়, মানে এই ছোট ছোট কোয়ান্টিটিস গুলোকে এরম এরম ভাগ করি, আমরা এরম ভাগ করে জুড়তে থাকি। আর জুড়লে কি হয়, টোটালটা অ্যাড হয়ে যাচ্ছে, তাই তো? অ্যাড হলে কি হয়, আমি যদি বলি dx, এবার dx কে ইন্টিগ্রেট করলে, এটা বলতে গেলে দাও। अभी तक तेरा आया नहीं तो अच्छा है। আমি তুলো ইন্টিগ্রেশন অফ dx যদি করি,
dx কে ইন্টিগ্রেট করলে এটা x হয়ে যায়, x প্লাস c একটা কনস্ট্যান্ট নাম্বার, ওই c টা বাদ দাও, শুধু মনে রাখবে dx কে ইন্টিগ্রেট করলে x হয়ে যাচ্ছে ওটা। সিমিলারলি এরকম যদি dp dt কে আমি ইন্টিগ্রেট করি, ওটা টোটাল মোমেন্টামে চেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জ ইন মোমেন্টামটা টোটাল মোমেন্টামে চেঞ্জ হয়ে গেল। আর জিরোটা তো ইন্টিগ্রেট হচ্ছে, জিরো ইন্টিগ্রেট মানে হলো কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে জিনিসটাকে ইন্টিগ্রেট যদি করি আমি, টোটাল মোমেন্টাম হয়ে যাবে, এবার টোটাল মোমেন্টামের জিরোটা কি হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট উইল বি এনি কনস্ট্যান্ট 1 2 3 4, মানে একটা কনস্ট্যান্ট টার্ম। ক্লিয়ার? এবার এই জিনিসটা এটা কেন বললাম, যদি মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকে, টোটাল মোমেন্টাম যদি সিস্টেমের কনস্ট্যান্ট বেরিয়ে যায়, প্রমাণ যদি করতে পারি আমি, তার মানে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইজ ভ্যালিড। মানে the total momentum মানে প্রুভ হয়ে যায়। প্রুভ হয়ে যায়, ইয়েস। মানে এক্সটার্নাল ফোর্স যখন জিরো থাকে, মানে ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্স, এনি এক্সটার্নাল ফোর্স, the total momentum of the system remains constant and do not changes. This proves the law of conservation of momentum. শুভ, যদি কোনো প্রশ্ন আছে? বুঝেছিস না বোঝাবো? আবার বলছি শোনো, ইন্টিগ্রেশনের পার্টটা ভালো করে বোঝাচ্ছি আবার। যদি আমরা এতদূর কি করলাম, আমরা বললাম যে চেঞ্জ ইন টোটাল মোমেন্টাম ডিপেন্ডস অনলি আপন দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম। ক্লিয়ার আপ টু দিস? নাও হোয়াট হ্যাপেন্স ইফ দ্য এক্সটার্নাল ফোর্স ইজ বিকামিং জিরো, এক্সটার্নাল কোনো ফোর্সই নেই, এই ওখানে মারো তো, কাকে? ওকে ঘুমাচ্ছে বসে বসে, কে রে? হ্যাঁ বাস ঠিক আছে, হয়েছে হয়েছে। তো এবার কি, টোটাল মোমেন্টাম চেঞ্জ যেটা, সেটা ডিপেন্ড করছে কার উপর, এক্সটার্নাল ফোর্সের উপর। এবার যে এক্সটার্নাল ফোর্সটাই জিরো হয়ে যায়, চেঞ্জ ইন মোমেন্টাম জিরো হয়ে গেল, তাই না? তো চেঞ্জ ইন মোমেন্টাম বিকামস জিরো। নাও হোয়াট হ্যাপেন্স, চেঞ্জ ইন মোমেন্টাম যদি জিরো হয়, এটাকে ইন্টিগ্রেট করলে পাবো টোটাল মোমেন্টাম। আমরা দেখবে ওই মোশন স্ট্রেট লাইনে বলেছিলাম যে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ওই স্লোপ বার করা, এখান থেকে ট্যানজেন্ট ড্র করে স্লোপ বার করা, ঠিক আছে? যদি এটা ইন্টিগ্রেট করি আমি, জুড়ে দিই এটাকে, তাহলে আমরা পাবো টোটাল মোমেন্টাম। তুমি নিজে বলো না, ডিপি বাই ডিটি, ডিটি টাইমের চেঞ্জ ইন মোমেন্টাম তো, এটা বুঝতে পারছো? মানে বুঝতে পারছো সাহেব? ডিপি বাই ডিটি, ডিটি টাইমের জন্য ডিপি চেঞ্জ ইন মোমেন্টাম। এবার যদি প্রত্যেকটা মোমেন্টাম চেঞ্জকে আমি জুড়তে থাকি, মানে কি ইন্টিগ্রেট করতে থাকি, ধরুন এটা ডিপি বাই ডিটি প্লাস ডিপি বাই ডিটি প্লাস ডিপি বাই ডিটি, প্রত্যেকটা চেঞ্জ ইন মোমেন্টামকে জুড়ে দিই, তাহলে কি পাবো, টোটাল মোমেন্টামটা, তাই না? আর যদি প্রত্যেকটা 0 0 0 হয় বা এক্সটার্নাল ফোর্সটা 0 হয়ে যায়, ওটাকে ইন্টিগ্রেট করি যদি, আমার একটা কনস্ট্যান্ট আসে, ওটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে এই কনস্ট্যান্ট টার্মটার জন্য p টা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। এবার যদি এক্সটার্নাল ফোর্সের ক্ষেত্রে 0 হয়ে গেলে p যদি কনস্ট্যান্ট বেরিয়ে যায়, আমার তো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ভ্যালিড। ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা কি বলছে? ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলছে যে আমার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি। My momentum will be constant if I don't apply any external force. Clear? Clear? বাবা আজকে সারা ক্লাসটা এইটা করতেই চলে গেল। তবে তাহলে দেখে না একটা জিনিস ঝটপট, সেটা হলো, আগে মুছি দাও, ক্লিয়ার করি। কি খুসুর খুসুর করছো সাহিল? স্যার একটা সিক্রেট বলতে হচ্ছে। সিক্রেট? হ্যাঁ। আচ্ছা এবার দেখো, আমি কি বললাম কি, যে ডিপি বাই ডিটি টা কি হয়ে যাচ্ছে, ফোর্সের উপর ডিপেন্ড করছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ ইন মোমেন্টাম দ্যাট উইল হোয়াট, এক্সটার্নাল ফোর্স অফ দ্য এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে এক্সটার্নাল ফোর্সটা কাজ করছে, তাই তো? আবার বলি যদি এটা ওয়াই অ্যাক্সিস, তার মানে এটাও ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটা কাজ করবে, তাই না? যদি বলি আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করছে, মানে চেঞ্জ ইন মোমেন্টাম, তার মানে ওটা কি ওয়াই অ্যাক্সিস এর অ্যাপ্লাইড ফোর্স তো। যদি বলি এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস এর অ্যাপ্লাইড ফোর্স, তাই না? এবার আমি বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি যে জিনিসটা, সেটা হচ্ছে যে যতক্ষণ এক্সটার্নাল ফোর্স 0 থাকছে আমার, ততক্ষণই আমার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকছে। যে এক্সটার্নাল ফোর্সটা দিয়ে দেবো, আর মোমেন্টামটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এবার
আবার একটা জিনিস বোঝাই, সেটা হলো ওটা একটা আলাদা জিনিস। এই যে দাও, আমি এক্ষুনি বললাম এক্স অ্যাক্সিস বরাবর একটা চেঞ্জ আর ওয়াই অ্যাক্সিস বললাম, তাই তো? এবার যদি যে কোনো একটা অ্যাক্সিস বরাবর চেঞ্জটা জিরো হয়ে যায়, মানে আমি এইটা বলে দিই জিরো এক্সটার্নাল ফোর্সটা, তার মানে কি আমার এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা কি হয়ে গেল? এক্সটার্নাল ফোর্স জিরো, মোমেন্টাম কি হলো এক্স অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট, তাই তো? বাট আমি যদি বলি ওয়াই অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট না, তাহলেও আমার মানে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ভ্যালিড থাকবে। জাস্ট একটুখানি বলতে চাইলাম। তোমাদের দিনেশ বার করো। এবারে যে পার্টটা করা হচ্ছে এটা একটা কোশ্চেন, ঠিক আছে? ওয়াই নিউটন সেকেন্ড ল ইজ আ রিয়েল ল। নিউটন সেকেন্ড লটা কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো? এবার এটাকে রিয়েল কেন বলা হচ্ছে দেখো, নিউটন সেকেন্ড ল হচ্ছে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো? So why Newton's সেকেন্ড ল ইজ আ রিয়েল ল। মানে এই যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম না, এইটা থেকেও আমরা নিউটনের তিনটে ল ভ্যালিড কি ইনভ্যালিড প্রুফ করতে পারি। দেখো F equals to what? m into a। এবার আমরা নিউটন এই থেকে কি শিখলাম, যে p টা কি হয়ে যাবে কনস্ট্যান্ট হবে যখন dp বাই dt ইকুয়ালস টু কি হবে x এক্সটার্নাল, তাই তো? আর f টা যখন 0 হয়ে যাবে, f xt টা 0 হয়ে যাবে, তখনই এটা ভ্যালিড, তাই তো? তার মানে কি আমি যদি f এক্সটার্নাল বলি তাহলেও এটা ভ্যালিড হবে এরকম। আর এক্সটার্নাল ফোর্সটা 0 মানে কি m into a টা 0, তাই তো? আর মাস কি কখনো 0 হতে পারে? হবে না তো। কি হবে অ্যাক্সেলারেশনটা 0 হয়ে যাবে। That means what? When no external force is applied on a body, the acceleration of the body is 0. The acceleration of the body is 0. That means what? The body will remain in rest. এটা কি? এটা আবার ফার্স্ট ল অফ মোশন। তার মানে তোমাকে যদি আরেকটা কোশ্চেন দিই আমি, derive Newton's first law from its second law using law of conservation of momentum. স্যার তাহলে লিখে দেবো। তাহলে এখান থেকে বলবে, এটা লিখবে, লিখে এই পার্টটা বোঝাবে আগে। এটা যদি 0 হয় তাহলে এবার এটা লিখে এটা লিখলে অ্যাক্সেলারেশন 0। তার মানে কি যখন এক্সটার্নাল ফোর্স কোনো বডির উপর কাজ করছে না, অ্যাক্সেলারেশনটা 0। তার মানে কি ওটা মুভ করছে না, স্টেশনারি অবজেক্ট, তাই তো? বা চেঞ্জ অফ এটা দিয়ে কনস্ট্যান্ট রয়েছে, মানে বডি কি করবে, বডিটা অরিজিনাল স্টেটেই থাকবে যা স্টেটে ছিল, অ্যাক্সেলারেশন নেই যেহেতু। ভেলোসিটির মধ্যে থাকলে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে, রেস্টে থাকলে রেস্টেই থাকবে। সেটাই বলছে যে এখান থেকে আমরা নিউটনের ফার্স্ট ল এক্সপ্লেন করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, থার্ড ল আসছি। এবার নিউটনের সেকেন্ড ল থেকে মানে থার্ড ল ডিরাইভ করব এই সেকেন্ড লটা দিয়ে। এই দেখো নিউটনের সেকেন্ড, এবারে যে পার্টটা করছি আমি, ইট ইজ নিউটনস থার্ড ল ফ্রম ইট সেকেন্ড ল। আমরা কি জানি ইম্পালস ইকুয়ালস টু ইম্পালস ফোর্স ইনটু শর্ট বার্স্ট অফ টাইম, f ইনটু ডেল্টা টি, তাই তো? এবার যদি f এক্সটার্নাল যেটা বা f ইনটু ডেল্টা টি যেটা, সেটা হলো শর্ট চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? মানে শর্ট অ্যামাউন্ট অফ টাইমের জন্য চেঞ্জ ইন মোমেন্টাম। impulse F into delta t স্যার equals তাহলে একটা delta বোম p. ফাটাকে ইম্পালস বলে দিতে পারে। কিন্তু বোমটা ফাটছে, এটা বোম ফাটাচ্ছে বলতে পারো তুমি, একটা ক্যারামের ঘুঁটি আরেকটা ঘুঁটিকে কোলাইড করছে, আমি ভাই ওটা ইম্পালস বলতে পারো। কারণ কি টাইমটা তো খুব শর্ট যখন ধাক্কা খাচ্ছে, আমি না ভাই তোর তাই না? বাড়িতে bomb ফেলে দেবো। একটা ক্যারামের স্ট্রাইকার অন্য কয়েনকে যখন ধাক্কা মারছে, খুব শর্ট অ্যামাউন্ট অফ টাইমের জন্য কি হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স এক্সপেরিয়েন্স করছে, তাই না? ওটাকে ইম্পালস বলতে পারো। আমি না ভাই তোর বাড়িতে bomb ফেলে দেবো। তারপরে তুই ভাব। তারপরে অডিওটা চালিয়ে দেবো। কি? এবার দেখো, এবার এটা কি, এটা পেলাম তো ডিপি। এবার মিজান এদিকে দেখো, মিজান সাহিল এদিকে দেখো, এই পার্টটা পেলাম আমি। এবার তাহলে বলি, যদি ক্যারামের ঘুঁটিটাই যেটা বলছিলাম, এটা m1 এটা m2, এরা কোলাইড করছে, কোলাইড করার পর কি হবে, ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর কোথায় এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, তাই না? আফটার কলিশন। ক্যারামের স্ট্রাইকারটা অ্যাকচুয়ালি মুভ করে। শোনো, হ্যাঁ কেন মুভ করে না, ওর মাস বেশি তো, হ্যাঁ ওই জন্যই তো। ও
ওকে মারলাম তো, ও গিয়ে ছোটটাকে উড়িয়ে দেয়, উড়িয়ে দেয়? এক জায়গায় থেমে যায়। থেমে যায়, আবার অনেক সময় হয় কি এরকম এসে এরকম চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়তো আমি ওটাই বলছি যে একে অপরকে ধাক্কা মারলো, দিকে উল্টো দিকে চলে গেল। যদি এটাকে বলি এ, এটাকে যদি বলি বি, মন দিয়ে শুনবে, এটাকে এ বলছি, এটাকে বি বলছি, তাহলে কি এর যে ফোর্স এর উপর দিচ্ছে ওটাকে কি বলবো? এফ এ বি। এর ফোর্স একে যে দিচ্ছে ওটা বলবো কি? এফ বি এ। ঠিক আছে, এফ এ বি আর এফ বি এ। এবার ইম্পালসটা কত হবে? এমবিএ। ইয়ার কি নয়, সিরিয়াসলি শোনো, এই পার্টিকেলের জন্য ইম্পালসটা কি হয়ে যাবে? এফ এ বি ইনটু ডেল্টা টি, তাই তো? এবার ইম্পালস মানে কি? পার্টিকেল, এটা 1 এর জন্য মোমেন্টাম চেঞ্জ যেটা, সেটাই তো ইম্পালস। তার মানে কি এফ এ বি ইনটু ডেল্টা টি। আবার ডেল্টা পি টু যেটা, সেটা কি হবে? এফ বি এ ডেল্টা টি, তাই তো? এতটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ক্লিয়ার তো? নাও হোয়াট হ্যাপেন্স? এবার এইটা কি ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের জন্য কি সমান তো? ইয়েস অর নো? ইকুয়াল তো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে? এটা না স্কেল কাঁচি না, ঠিক আছে? পেপার কাটবে তাহলে না। p1 plus p2 equals to what happens? 0. ওই বোঝাচ্ছি তো আমি, গলা ফাটি ফাটি কার জন্য বোঝাচ্ছি আমি? p1 plus p2 টা 0 কেন? ইট ইজ কনজারভেটিভ। কনজারভেটিভ মানে কি? এটা তার মানে কি, যদি আমি বলি a আর b কনজারভেটিভ, মানে হচ্ছে এটা প্লাস এটা ইকুয়ালস টু 0, তার মানে কি এটা এর অপোজিট, ইকুয়াল এন্ড অপোজিট, তবে কনজারভেটিভ হয়। মানে নতুন কোনো এখানে কিছু তৈরি হচ্ছে না, যা থাকছে তাই। মানে কনজারভেশন অফ মানে কি? জাস্ট ইকুয়াল টু রুট। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে কনজার্ভ থাকছে, নতুন কিছু প্রোডাকশন হচ্ছে না, যা আছে তাই থাকছে সিস্টেমের মধ্যে। তো যেহেতু মোমেন্টামটা কনজারভেটিভ, তার মানে কি নতুন কিছু তৈরি হচ্ছে না, তার মানে কি দুটোকে অ্যাড করলে আমি 0 পাচ্ছি এখানে। ঠিক আছে, নতুন কিছু পাচ্ছি না, 0 পাচ্ছি, মানে যা আছে ওটাই টোটাল। এবার এটা মানে কি? p1 মানে কি? f a b ডেল্টা t প্লাস f b a ডেল্টা t ইকুয়ালস টু 0। ঠিক আছে, now what happens? F a b equals to what? F a b delta t equals to minus of f b a delta t। এবার বোথ সাইডে ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিই, বা এই ডেল্টা টি উল্টে গেল তো, এই যদি এখানে চলে আসে বা এরমই তো কেটে যাচ্ছে। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? ওরা বুঝতে পারছে। 2a plus 4a equals to 0, তার মানে কি 2a equals to minus 4a, তাহলে a কেটে যাবে তো বোথ সাইড থেকে, কাটবে তো। সিমিলারলি f ab delta t equals to minus f ba delta t, তাই তো? তার মানে কি হচ্ছে, এখানটা লিখে দেখাচ্ছি যে f ab delta t equals to f ba সব minus of f ba delta t, বোথ সাইড থেকে ডেল্টা টি কেটে গেল, কি পাচ্ছি আমরা তাহলে? f ab equals to minus of f ba ba, and this is what? Newton's third law of motion। তার মানে কি using Newton's second law of motion, using Newton's second, রিঅ্যাকশন এটা হবে না, কোনটা? এটা অ্যাকশন রিঅ্যাকশন হবে না এটা? হ্যাঁ হ্যাঁ বলতেই তো পারবো, ওটাই তো অ্যাকশন এন্ড রিঅ্যাকশন, নিউটন থার্ড লই তো এটা। So using Newton's second law we have derived Newton's third law from it। লিখে দিচ্ছি এখানে, hence using second law we have derived third law, যে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এবার এইটাও একটা এমসিকিউ তে দেয়, বা একটা কনসেপচুয়াল কোশ্চেন 2 মার্কসে, ভিডিওতে বলে দিয়ে ছেড়ে দেবো। এরপর আর দুটো পার্ট আছে, কনকারেন্ট ফোর্সেস, ফ্রি বডি ডায়াগ্রাম, জাস্ট ওই দুটো পার্ট বাকি আছে। ওটা নেক্সট, আজকে তো হলো না, নেক্সট ক্লাসে করে দেবো, কারণ কি আজকে এইগুলোই তো আমাদের বুঝতে বুঝতে টাইম চলে গেল। কারণ এইগুলো বোঝা মেন দরকার, বিকজ দেখো এদিকে দেখো, পরবর্তীকালে যখন আমরা ইলাস্টিক মোশন নিয়ে স্টাডি করব বা নন ইলাস্টিক ইলাস্টিক কোলিশন করব, তখন এটা কাজে দেবে। তো আজকের জন্য এখানেই
ক্লাস বন্ধ করলাম, আমি ভিডিও বন্ধ করছি।